নমস্কার বন্ধুরা, আমি সহেলি অলৌকিক জোনের আসরে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ অলৌকিক জোনে ঘটনা শেয়ার করে নিয়েছেন অরুণিমা ভট্টাচার্য। সরাসরি চলে যাচ্ছি তার ঘটনায়। আমার নাম অরুণিমা। চাইলে আমার নামটা আপনি ব্যবহার করতে পারেন, এতে আমার কোনো আপত্তি নেই। যে ঘটনা আপনার সঙ্গে শেয়ার করতে চাই সেটা আমার এবং আমার ছেলে ও মেয়ের জীবনে ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর ঘটনা। আশা করি আপনার ভালো লাগবে এবং আপনার দর্শকদের পছন্দ হবে। তবে যদি গল্প লেখার সময় কোনো ভুল হয়ে যায় ক্ষমা করবেন। আসলে আমি আগে কখনো কোথাও গল্পটা শেয়ার করিনি, প্রথমবারের প্রচেষ্টা, তাই খামতি যদি থাকে আন্তরিকভাবে ক্ষমা করবেন। সরাসরি চলে যাচ্ছি। উনি লিখছেন, ঘটনাটা শুরু করছি একদম প্রথম থেকে। আমি একজন সিম্পল হাউসওয়াইফ। আমাদের পরিবারে আছে আমাকে নিয়ে মোট 5 জন। আমি, আমার স্বামী, আমার বৃদ্ধা মা, একটি ছেলে ও মেয়ে। এবার আমি আসি সরাসরি সেই ঘটনাগুলোর দিকে যেগুলো আমাদের সাথে ঘটেছিল। আমরা একটা মধ্যবিত্ত পরিবার, ভাড়া বাড়িতে থাকি। তো এইরকমই আমরা একটা ভাড়া বাড়িতে ছিলাম, সেখানে আমরা 2 বছর ভাড়া ছিলাম। প্রথম 1 বছর তো সব ঠিকঠাকই ছিল। ঘটনাগুলো শুরু হয়েছিল তার পরের বছর থেকে। আমাদের 3 জনের মধ্যে 3 জন বলতে আমি, আমার ছেলে আর আমার মেয়ে, একটা অভ্যাস ছিল। সেই অভ্যাসটা হলো আমাদের, আমরা 3 জন অনেক রাত পর্যন্ত, বলতে গেলে মাঝরাত পর্যন্ত মোবাইল দেখতাম। আমার এই অভ্যাসটার জন্য আমার স্বামী এবং আমার মা অনেকবার বারণ করতেন। তারা বলতেন, তোরা দিনের পর দিন রাত জেগে না ঘুমিয়ে এভাবে শরীরকে কষ্ট দিয়ে মোবাইল দেখিস কেন রে? কিন্তু ওই যে বললাম, আমাদের এই অভ্যাসটা একবারে নেশায় পরিণত হয়েছিল। এত অশান্তির মধ্যেও না নিজেদের এই অভ্যাসটা পাল্টাতে পারিনি। আমরা আমাদের মতো কাজ চালিয়ে যেতাম। এবার আসি কথায়। প্রথম যেটা আমাদের সঙ্গে ঘটেছিল সেটা হলো এইরকমই। আমরা 3 জন মোবাইল দেখছি। তখন প্রায় রাত 2:30 কি 3টে হবে। আমার স্বামী আর মা ঘুমিয়ে পড়েছিলেন, শুধু আমরা 3 জন জেগে আছি। তখন গভীর রাত, ঘরে নীরবতা ছড়িয়ে পড়েছে। চারপাশে শুধু ঘড়ির কাঁটার মৃদু টিকটিক শব্দ। হঠাৎ জানলার দিক থেকে একটা ভয়ঙ্কর কণ্ঠ ভেসে এলো। কণ্ঠটা বলছে, এত রাত অবধি মোবাইল দেখছো কেন? আমরা 3 জন এই কথাটা যেন শুনে এক মুহূর্তের মধ্যে জমে গেলাম, পাথরের মতো স্থির হয়ে গেলাম। না, আমরা নড়তে পারছি না। হাত পা ভারী হয়ে আসছে, মুখ দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না। আমাদের মনের মধ্যে প্রশ্ন একটাই, কে বলল এই কথা? যত চেষ্টা করলাম জানলার কাছে গিয়ে দেখার, সাহস পেলাম না। বেশ কিছুক্ষণ পর যখন একটু স্বাভাবিক হলাম, তখন আমরা 3 জন মিলে বাইরে গেলাম। কিন্তু বাইরে গিয়ে দেখলাম কেউ কোথাও নেই, সব স্বাভাবিক। আশেপাশে কোনো অস্বাভাবিকতা নেই। আমরা ঘরে ফিরে এসে ভাবলাম হয়তো এটা আমাদের মনের ভুল, কারণ আমরা সারা রাত মোবাইলে ভূতের ঘটনা, গল্প, কার্টুন, হরর ক্লিপস এগুলো দেখতাম। সেই জন্যই হয়তো এইসব ঘটনাগুলো বা এইসব জিনিসগুলো আমাদের মনে প্রভাব ফেলেছে। তাই ঘটনাকে আর গুরুত্ব দিলাম না। এরপর কয়েকদিন কেটে গেল, সেরকম কিছু আর ঘটেনি। শীতকাল, শীতের রাতগুলো ছিল আরও গভীর আর শান্ত। এরকমই এক রাতে সবাই ঘুমিয়ে পড়েছে, মোবাইল দেখাও হয়ে গেছে, মেয়ে আর ছেলেও ঘুমিয়ে পড়েছে। কিন্তু জানি না কেন আমার কোনোভাবেই ঘুম আসছে না, শুধু এপাশ ওপাশ করছি। তখন হঠাৎ করে দরজা দিয়ে একটা আওয়াজ শুনতে পেলাম। এখানে একটা কথা বলে রাখি, আমাদের ঘরের মেন দরজাটি ছিল লোহার গ্রিল দেওয়া, তারপর ছিল বারান্দা, তারপর ছিল একটি কাঠের দরজা। সেই কাঠের দরজার ওপারেই ছিল আমাদের রুম। সেই কাঠের দরজা দিয়ে একটা আওয়াজ শুনতে পেলাম। প্রথমে আমি ভাবলাম হয়তো হাওয়াতে ধাক্কা লাগছে, কিন্তু বেশ কিছুক্ষণ পর মনে হলো এটা হাওয়াতে হয়েছে না, এটা দরজায় কেউ লাথি মারছে, তাই এরকম আওয়াজ হচ্ছে। আমি ব্যাপারটাকে হালকাভাবে নিয়ে ঘুমানোর চেষ্টা করতে থাকি। তারপরে আমি ঘুমিয়ে গিয়েছিলাম। এরপর 3-4 দিন পর সকালবেলা আমি রান্না করছি। তখন আমার ছেলে আমার কাছে এসে বলল, জানো মা, গতকাল মাঝরাতে বাথরুম যাবার জন্য ঘুম ভেঙেছিল, তখন আমি একটা আওয়াজ পেয়েছিলাম, মনে হচ্ছে যেন কেউ দরজায় লাথি মারছে। আমি ওকে বললাম, না না, ও তোর মনের ভুল, ঘুমের ঘরে কি শুনেছিস? আমাদের ঘরে আবার কে ঢুকবে, কে লাথি মারবে, ও তোর মনের ভুল।
তুই এখন যা, আমায় রান্না করতে দে। আবারও বেশ কিছুক্ষণ কেটে গেল। তারপর এলো আমার মেয়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। যেহেতু ওর পরীক্ষা চলছিল তার কারণে সারা রাত জেগে পড়তো। তো এর মধ্যে সকালবেলায় মেয়ে আমাকে বলল, মা জানো, গতকাল রাত্রে যখন তোমরা সবাই ঘুমিয়ে পড়েছিলে, আমি তো পড়াশুনো করছিলাম, ঠিক তখনই দরজার দিক থেকে একটা অদ্ভুত আওয়াজ শুনলাম। মনে হচ্ছে কি যেন দরজায় জোরে জোরে লাথি মারছে। মেয়ের কথা শুনে আমি অবাক হয়ে বললাম, আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে পরে কথা হবে। সেদিন সন্ধ্যায় আমি আর আমার মেয়ে আর ছেলেকে ডেকে বললাম, আজ রাতে যদি আবার লাথি মারার আওয়াজ শুনতে পাস, আমাকে কিন্তু সঙ্গে সঙ্গে ডাকবি। ওরা দুজন মাথা নেড়ে বলল, আচ্ছা ঠিক আছে। পরদিন ছিল আবারও সেই শীতের রাত। মেয়ের পরীক্ষা শেষ হওয়ায় আমরা তিনজনে একসঙ্গে বসে মোবাইলে ভিডিও দেখছিলাম। রাত বাড়তে লাগলো। হঠাৎ আবার দরজায় লাথির আওয়াজ। প্রথমে আমরা চুপ করে রইলাম, তারপর সাহস করে আবার আলো জ্বালালাম। ঘরে তখন শুধু নাইট ল্যাম্প জ্বলছে। বড় আলো জ্বালিয়ে দরজার দিকে এগিয়ে গেলাম। দরজা খুলে বাইরে তাকালাম, কিন্তু কেউ নেই। চারদিকে অন্ধকার, ভীষণ নীরবতা। মনে হচ্ছিল সব কিছু যেন থেমে গেছে। হতবাক হয়ে আবার ঘরে ফিরে এলাম। সেদিন রাত্রে আর কেউ ভালোভাবে ঘুমোতে পারিনি। পরদিন সকালে আমি আমার স্বামী, মাকে সব কিছু খুলে বললাম। সব শুনে তারা একদম বিশ্বাস করলো না, পাল্টা আমাদের ওপর রাগ করলো। এত রাত পর্যন্ত ভূতের গল্প, ক্লিপস, অদ্ভুত অদ্ভুত সব ভিডিও দেখার কারণেই তোমাদের এসব হচ্ছে। অনেকবার বারণ করা হয়েছিল, এসব কিছুই বাস্তবে হয়নি, সব কল্পনা। আমাদের কথা কেউ বিশ্বাস করছে না। তাহলে একটা কাজ করো, বিশ্বাস করতে হবে না আমাদের সঙ্গে রাতে জেগে থাকো, নিজেরাই শোনো আওয়াজ হয় কিনা। আমার স্বামী আর আমার মা রাজি হয়ে বলল, ঠিক আছে, আমরা রাত জাগবো। রাত আবার নামলো। আমরা 5 জন সবাই জেগে বসে রইলাম। কিন্তু অবাক করা বিষয়, সেদিন রাতেই কোনো আর আওয়াজ শোনা গেল না। আমার স্বামী আর আমার মা হেসে বলল, দেখলি তো, কোনো আওয়াজ নেই, তোদের কল্পনা, এখন ঘুমোতে চল। আমরাও অনেক ক্লান্ত। আমরা খুব হতাশ হয়ে গেলাম। মনে হলো আমাদের তো কেউ বিশ্বাস করছে না। পরের দিন যথারীতি আমরা তিনজনে আবার মোবাইল দেখতে বসি। মাঝরাতের দিকে সেই একই লাথি মারার আওয়াজ। কিন্তু এবার আমরা সেদিকে গুরুত্ব দিলাম না, কারণ বুঝে গেছি আমাদের কথা কেউ বিশ্বাস করবে না। এইভাবে বেশ কয়েকটা দিন কেটে গেল। আওয়াজ প্রায় প্রতিদিন হতে থাকলো, কিন্তু আমরা আর পাত্তা দিতাম না। পাঁচিলের ওপার থেকে ভেসে আসা রহস্যময় আওয়াজ। তারপর একদিন আমাদের জীবনে আরও একটা ভয়ানক ঘটনা ঘটল। সেদিন রাতেও আমরা তিনজন মোবাইল দেখে বাথরুমে গেছিলাম। আমাদের বাথরুমটা ছিল বাড়ির থেকে একটু, পুরো পাঁচিল দিয়ে ঘেরা ছিল। পাঁচিলের ওপারে ছিল কয়েকটা ছোট ছোট ঘর। বাথরুম থেকে ফেরার সময় পাঁচিলের ওপারে একটা অদ্ভুত আওয়াজ ভেসে এলো। আওয়াজটা এরকম ছিল যেন কেউ ঝাঁট দিচ্ছে, সেরকমই একটা আওয়াজ। অদ্ভুত ব্যাপার, এই গভীর রাতে কে ঝাঁট দেবে? প্রথমে ভয় পেয়েছিলাম, তবে সাহস করে পাঁচিলের ওপারে তাকালাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। চারপাশে এক ফোঁটা আলো নেই, শুধু গভীর অন্ধকার আর সেই রহস্যময় আওয়াজ। ভাবলাম এত রাত্রে ঝাঁট দিচ্ছে, এটা কি করে সম্ভব? যেহেতু কিছু দেখতে পেলাম না, তাই ঘরে ফিরে এসে শুয়ে পড়লাম। পরের দিন সকালের ঘটনা, এই নিয়ে আমরা তিনজনে আলোচনা করছিলাম। আমরা বললাম, এটা মানুষের কাজ নয়, যদি কেউ থাকতো তাহলে তো দেখতে পেতাম, আর আলোও জ্বলতো। সেরকম তো কিছু দেখতে পেলাম না। এরপর আরও কিছুদিন কেটে গেল, সেরকম আর কিছু ঘটলো না। দরজায় লাথি মারার আওয়াজটা অবশ্য হচ্ছিল, তবে আমরা তাতে বেশি খুব একটা গুরুত্ব দিইনি। একদিন সকাল থেকে সারাদিন ভারী বৃষ্টি পড়ছে, রাতেও বৃষ্টি। যথারীতি তিনজনে রাতের বেলায় মোবাইল দেখা শেষ করে বাথরুম যাচ্ছি। পাঁচিলের ওপারে থাকা একটা ঘরের সিঁড়িতে হঠাৎই চোখে পড়লো একটা লণ্ঠন জ্বলছে। প্রথমে ভাবলাম বাড়িতে বিদ্যুৎ আছে, তাহলে লণ্ঠন কেন জ্বালানো হয়েছে? পরক্ষণেই মনে হলো হয়তো কেউ বাথরুমে গেছে, লণ্ঠন জ্বালিয়ে রেখেছে। আমরা বিষয়টা নিয়ে না বেশি ভাবিনি। বাথরুমের কাজ সেরে ফিরে আসছি, তখন কেমন যেন মনে একটা অস্বস্তি হচ্ছে। তাই আমরা আবার দেখতে চাইলাম লণ্ঠনটা এখনো জ্বলছে কিনা। লণ্ঠনটা দেখে একটু চমকে উঠেছিলাম। বৃষ্টি তখনও ঝিরঝির পড়ছে, হাওয়া দিচ্ছে, অথচ লণ্ঠনটা অবিচল। বৃষ্টি আর বাতাসের মধ্যে খোলা জায়গায় লণ্ঠন কিভাবে ঝুলছে
কিভাবে সেটা জ্বলছে প্রশ্ন ঘুরছিল আমাদের মাথায়, কিন্তু কিছু না ভেবে ঘরে চলে গেছিলাম। ঘরে ফেরার সময় দেখি আমার স্বামী বাথরুমে যাওয়ার জন্য বেরিয়েছেন। আমরা আর কিছু না বলে ঘরে ঢুকে শুয়ে পড়ি। পরদিন সকালে স্বামীকে জিজ্ঞাসা করলাম, গত রাত্রে যখন তুমি বাথরুমে গেছিলে পাঁচিলের ওপর একটা লণ্ঠন রাখা ছিল, দেখেছো? সে অবাক হয়ে বলল, লণ্ঠন কোথা থেকে আসবে? না তো, দেখিনি তো। এই কথা শুনে আর কিছু বললাম না, শুধু বললাম এখন বাজারে যাও। কয়েকদিন কেটে গেল, মাঝে মাঝে পাঁচিলের ওপারের লণ্ঠনটা জ্বলতে দেখতাম, কিন্তু আমরা আর সেগুলোতে গুরুত্ব দিতাম না। নিজেদের মতো বাথরুম করে ঘরে যেতাম। কিছুদিন পর সেদিন রাতেও মোবাইল দেখা শেষ করে বাথরুমে যাচ্ছি, তখন হঠাৎই একটা আওয়াজ পেলাম। এমন একটা আওয়াজ যেন পাঁচিল টপকে আমাদের বাগানে কেউ লাফ দিচ্ছে। এখানে একটা কথা বলে রাখি, আমার স্বামী গাছের ব্যাপারে প্রচণ্ড যত্নশীল। গাছ যেন তার প্রাণ। যেখানে আমরা ভাড়া বাড়ি দিই প্রথমেই দেখে ঘরের সামনে জায়গা আছে কিনা, গাছ লাগানো যাবে কিনা। আমাদের বর্তমান বাড়ির সামনে ছোটোখাটো একটা বাগান আছে, অনেক গাছ ছিল এবং প্রতিটা গাছেই টব লাগানো। এবার আসি ঘটনাতে। আমার সঙ্গে দরজা খুলে আমরা বাইরে গেলাম। অবাক হয়ে দেখলাম আশেপাশে কেউ নেই, শুধু একটা টব উল্টে পড়ে আছে। আমরা ভাবলাম যদি কেউ লাফ দিয়ে পড়ে থাকে তাই জন্য টব উল্টে দেয়, তাহলে সিনেমার মতো উধাও হয়ে যাবে কিভাবে? আর যদি কোনো কুকুর বা বেড়াল হয় তাহলে কোথায় গেল? চারপাশে তো কিছু নেই। সবকটি ঘটনার মধ্যে এটি ছিল সব থেকে ভয়ঙ্কর ঘটনা। আমি ভাবতে পারিনি জীবনে এরকম একটা ঘটনা আমাদের ঘটতে পারে। সেদিন রোজকারের মতো খাওয়া দাওয়া শেষ করে আমরা তিনজন মোবাইল দেখে শুয়ে পড়েছিলাম। ঘুম আসছিল না বলে শুয়ে শুয়ে তিনজনে গল্প করছিলাম। রাত তখন গভীর। এমন সময় হঠাৎ কানে এলো অদ্ভুত আওয়াজ। প্রথমে আমরা বুঝতে পারছিলাম না, কিন্তু একটু মনোযোগ দিয়ে শুনতেই শিউরে উঠলাম। ওটা ছিল কোনো মহিলার কান্নার আওয়াজ। মনে হচ্ছিল যেন কেউ করুণভাবে ইনিয়ে বিনিয়ে মরা কান্না কাঁদছে। সেই কান্না যেন হৃদয়কে ভেঙে চুরমার করে দিচ্ছে। অথচ পুরো পরিবেশটা এত চুপচাপ আর অন্ধকার ছিল যে সে আওয়াজ যেন আরও ভয়ঙ্কর মনে হচ্ছিল। আশপাশের কোথাও কোনো কুকুর, বিড়াল, এমনকি মানুষের অবধি শব্দ ছিল না। শুধু দূরে ল্যাম্পপোস্টের মিটমিটে আলোয় সেই কান্নার আওয়াজ। আমাদের মধ্যে কেউ প্রথমে সাহস করে কিছু বলতে পারছি না। একে অপরের মুখের দিকে তাকিয়ে আছি। অবশেষে অনেক কষ্টে সাহস জোগালাম। দরজার কাছে গিয়ে সেটা খোলার চেষ্টা করলাম, কিন্তু দরজা খোলার মুহূর্তেই কান্নার আওয়াজটা থেমে গেল। দরজা খুলে বাইরে তাকালাম। চারপাশে তাকিয়ে দেখলাম সব কিছু একদম ফাঁকা। কোনো মানুষ নেই, কোনো চলাচলের চিহ্ন পর্যন্ত নেই। এতক্ষণ যে কান্না আমরা শুনছিলাম তার কোনো উৎস খুঁজে পেলাম না। আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম, যদি কিছু বোঝা যায়, কিন্তু কোথাও কিছু নেই। ভয় আর হতবুদ্ধির মধ্যে দরজা বন্ধ করে ঘরে ফিরে এলাম। তারপর সেই রাত যেমনভাবে হোক কাটিয়েছিলাম। কিভাবে কাটিয়েছিলাম ঈশ্বরই জানেন। পরের দিন সকালে আমরা দেরি না করে মাকে সব খুলে বললাম। আমাদের সঙ্গে ঘটে যাওয়া প্রতিটি ঘটনা বিস্তারিতভাবে জানালাম। দরজার লাথির আওয়াজ, পাঁচিলের ওপার থেকে অদ্ভুত আলো, বাগানের টব উল্টে যাওয়া আর সেই গভীর রাতে মহিলার করুণ কান্না। এবার আমার মা মন দিয়ে শুনে শেষ পর্যন্ত বললেন, কালকে আমরা মসজিদে যাব। এখানে বলে রাখা ভালো, আমাদের পরিচিত একটি মসজিদ আছে যেখানে আমরা প্রায় যেতাম। সেই মসজিদের একটি পীর বাবা ছিলেন আমাদের পরিবারের সঙ্গে খুবই পরিচিত। উনি শুধু আমাদের চিনতেন তেমনই না, আমাদের প্রতি দয়ালু ও সাহায্যপ্রবণও ছিলেন। এর আগে আমাদের পরিবার থেকে অনেক উপকার আমরা পেয়েছি আর কি। যখন আমার ছেলে মেয়ে ছোট ছিল, অসুখে ভুগলে অনেক সময় দেখা যেত ওষুধে কাজ করছে না, কিন্তু বাবার দোয়া এবং ওর সাহায্যে ওরা সুস্থ হতো। এমনকি জীবনের বিভিন্ন সমস্যায় আমাদের উনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তাই আমাদের পরিবারের প্রতি তারও একটা গভীর শ্রদ্ধা তৈরি হয়েছিল। মা আমাদের সান্ত্বনা দিয়ে বললেন, চিন্তা করো না, মসজিদে গিয়ে পীর বাবার সঙ্গে কথা বললেই ঠিক হবে। পরের দিন সন্ধ্যায় আমরা চারজন মসজিদে গেলাম। আমার মনে তখনও কিছুটা ভয় ছিল এবং আবার আশাও ছিল একটা সমস্যার সমাধান মিলবে। মসজিদের দিকে হাঁটতে হাঁটতে আমার মনে হচ্ছিল সে অদ্ভুত ঘটনার কথা একের পর এক। আমরা সত্যিকারই সাহায্য পাবো তো? আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন ঘুরছিল, কেন আমাদের সঙ্গে এমন অদ্ভুত ঘটনা ঘটছে।
আর তো কারোর সঙ্গে হচ্ছে না। এই ঘটনাগুলো মাথায় আমরা নিয়ে মসজিদে পৌঁছলাম ঠিকই। পৌঁছানোর পর পীর বাবার সামনে আমরা বসে পড়লাম। উনি শান্তভাবে আমাদের সমস্ত কথা শুনলেন। একটার পর একটা ঘটনা, রাতের দরজায় আওয়াজ থেকে পাঁচিলের উপরে ওই লণ্ঠনের আলো, টব উল্টে যাওয়া, সমস্ত কিছু বললাম। উনি ধৈর্য ধরেই সব কথা শুনলেন। আমাদের দিকে তাকিয়ে হালকা মুচকি হাসলেন, যেন বুঝতে পেরেছেন। তারপর আমাদের তিনজনকে 3টে তাবিজ দিলেন, বললেন এগুলো সব সময় নিজেদের কাছে রাখবে। এরপর উনি একটা ছোট পকেট থেকে সর্ষের তেল ঢেলে সেখানে মন্ত্র পড়ে আমাদের হাতে তুলে দিয়ে বললেন, এই তেলটা স্নানের সময় কানের পাশে এবং নাকের নিচে লাগিয়ে নিবি। এরপর বাবা বললেন, মসজিদের সামনের দোকান থেকে গঙ্গা জলের বোতল নিয়ে এসো। আমরা সঙ্গে সঙ্গে বোতল কিনে এনে দিলাম। উনি সেই জলের মন্ত্র পড়ে আমাদের ফেরত দিয়ে বললেন, এই জলটা রাতে ঘুমানোর সময় চারপাশে ঘরের সামনে ছিটিয়ে দিও, সব ঠিক হয়ে যাবে, ভয়ের কিছু নেই। মনে হাজারটা প্রশ্ন। জিজ্ঞেস করলাম, বাবা আপনি কি কিছু বুঝতে পেরেছেন? এটা কি কারো খারাপ নজর না অন্য কিছু? বাবা হালকা হাসি দিয়ে বললেন, যেটা বলেছি সেটাই করো, সঠিকভাবে করলে কোনো সমস্যা থাকবে না। ওনার কথার মধ্যে এমন একটা আশ্বাস ছিল যা আমাদের মধ্যে শান্তি এনে দিল। তবে আমরা লক্ষ্য করলাম উনি বিশেষ কিছু বলেননি। আসলে পীর বাবা এমন একজন মানুষ ছিলেন যিনি কখনো কোনো ঘটনা বাড়িয়ে বলতে বা কোনো গুরুতর পরিস্থিতিতে মানুষকে অযথা ভয় বা শঙ্কার মধ্যে ফেলতেন না, উল্টে সমস্যা সমাধানের চেষ্টা করতেন। ওনার পরামর্শ তাবিজ নিয়ে আমরা 4 জনেই বাড়ির পথে রওনা দিলাম। পীর বাবার পরামর্শ মতো 3 জনেই তাবিজটা পড়েছিলাম। প্রতি রাতে শোবার আগে গঙ্গা জল দিয়ে পুরো বাড়ির ঘরের বাইরে সমস্ত জায়গায় ছিটিয়ে দিতাম, যা যা তিনি বলেছেন আর কি। কিছুদিনের মধ্যে অদ্ভুত পরিবর্তন। যেসব ভৌতিক ঘটনা আমাদের জীবনকে তছনছ করে দিচ্ছিল, সবই বন্ধ হয়ে গেল। রাতের সে আওয়াজ, দরজায় লাথি, পাঁচিলের ওপারের আলো, কোনো কিছু আর নেই। সবই যেন অতীতের ছায়ায় মিলিয়ে গেল। জীবনে শান্তি ফিরে এলো। এরপর প্রায় 6 মাস আমরা সেই ঘরেই থাকলাম। তারপর আর একটা জায়গাতে বাড়ি নিয়ে চলে গেছিলাম, তবে ভয়ের জন্য না। ততদিনে সব কিছু ঠিক হয়ে গেছিল। নতুন বাড়ি একেবারে আলাদা। এই বাড়ির বাথরুম ঘরের বাইরে না, মধ্যেই। এখানে থাকার পর থেকে আমরা কখনোই অস্বাভাবিক কোনো কিছুর সম্মুখীন আর হইনি। ভগবানের আশীর্বাদে এই বাড়িতে গত 2 বছর ধরে আমরা খুব ভালোভাবে আছি। তবে একটা অভ্যাস এখনও বদলায়নি, রাত জেগে এখনও মোবাইল দেখি। মাঝরাত অবধি মোবাইল দেখে ঘুমোতে যাই। তবে সেসব রাতে ঘটে যাওয়া অদ্ভুত ঘটনা আজকাল আর হয় না। যদিও এখনকার জীবন শান্তিপূর্ণ, তবু মাঝে মাঝে পুরনো দিনের কথা মনে পড়ে যায়। সেই রাতগুলো, সেই ঘটনা, সেই ভয়, সেই গায়ে কাঁটা দিয়ে ওঠা স্মৃতি আজও ভুলতে পারি না। তবে আমাদের বর্তমান জীবন নিয়ে আমরা খুশি। আমার সংসারে আমি ভালোই আছি। অতীতের স্মৃতিগুলোকে দূরে সরিয়ে রাখি, চেষ্টা করছি ভুলে যাবার। জীবন এগিয়ে যাচ্ছে, নতুন বাড়িতে নতুন আশায় এক নতুন জীবন কাটাচ্ছি। খুব ভালো লাগলো শুনে যে আপনারা জীবনে থিতু হয়েছেন। আপনাদের জীবন থেকে পুরনো সেই দুঃখ কষ্ট মানে আপনারা, ওটাও তো এক ধরনের দুঃখ, কেউ বিশ্বাস করছে না, অথচ আমরা 3 জন একটা জিনিস ফেস করছেন। এটা মনের ওপর প্রেশার তো পড়েই, যার জন্য আজ এত 2 বছর বাদেও সেই স্মৃতিটা আপনার মনের মধ্যে ঘায়ের মতো লেগে আছে। ভগবানের কাছে কামনা করব যাতে আর কোনোদিন এমন কোনো ঘটনার সম্মুখীন আপনাকে হতে বা আপনার পরিবারকে হতে না হয়। থ্যাংক ইউ সো মাচ। এরপর সরাসরি চলে যাচ্ছি কমেন্ট বক্স সেকশনে। আজকের এপিসোডটা অযথা বড় করলাম না। তবে তোমরা বড় এপিসোড চাইছো নাকি এরকম ছোট এপিসোডই তোমাদের পছন্দ, অবশ্যই আমাদের জানাতে ভুলে যেও না। কমেন্ট করেছেন প্রীতি মিনি ব্লগ, লিখেছেন আমি নিমতাতে থাকি, নিমতার ঘটনায় কমেন্ট করেছিলেন। অঙ্কনা ঘোষ, খুব ভালো লাগলো ঘটনাটা দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ। শ্যামলী পাল লিখছেন খুব ভালো লাগলো। বাপুন রয় লিখেছেন আমারও তাহিরপুরে বাড়ি, তাহিরপুরের ঘটনায় উনি কমেন্ট করেছেন। শ্যামলী পাল কমেন্ট করেছে। সুষমা অধিকারী কমেন্ট করেছেন। পূর্ণিমা দাস, শুভজিৎ মণ্ডল লিখেছেন দিদি আমি প্রথমবার খুব খারাপ লাগলো, অ্যাজ ফার্স্ট স্টোরিতে কতগুলো ওয়ার্ড খুব বাজেভাবে অনেকজনকে হার্ট কবির, পরের বার থেকে এটা একটু মনে রেখো, অ্যাজ সবই ইউনিক। আচ্ছা, হ্যাঁ আপনি হয়তো একদম ঠিক বলেছেন যে কিছু কিছু ঘটনা ওয়ার্ডস ছিল, আমি আর সেগুলো বলতে চাইছি না। সেগুলো শুনলে হয়তো আপনাদের মনে হবে এগুলো আরও অনেক ওয়ার্ডস ছিল, সেগুলোকে টোটালি ট্রিম করা হয়েছে।
সেগুলো বলার মতন নয়। যে কথাগুলো অ্যাকচুয়ালি জিনিসটাকে একটু বোঝানোর দরকার। অনেকেরই আগের দিনে কয়েকটা কথা খুবই খারাপ লেগেছে, আমি তাদের কাছে ক্ষমা চাইছি। কিন্তু এনারা খুব বড় উচ্চ ধরনের সাধক বা অনেক পড়াশুনো জানা কোনো মানুষ নন। খ্যাপা বাবা হলেন একদম গ্রামের একজন নিরক্ষর ব্যক্তি, কিন্তু উনি ওনার গুরুমুখী বিদ্যাতে উনি কিছু তন্ত্র বা টুকটাক গুণ ঝাড়ফুঁক এগুলো শিখেছেন, তাতে গ্রামের মানুষদের হেল্প করার চেষ্টা করেন। ওই ধরনের মানুষদের কথাবার্তাগুলো এরকমই হয়। আমি কাউকে ছোট করছি না, তাদের কাছে ওটাই ঠিক মনে হয়, তারা ওইগুলোকে, ওদের কাছে ওটা খুব স্বাভাবিক ভাষা। সেখানে যদি খুব উচ্চ ধরনের কোনো শব্দ ইউজ করা হতো, তাহলে অনেকেই বলতেন যে বাবা গ্রামের লোকেরা তো এগুলো ইউজ করে না। তো সেই জন্য বিষয়টিকে ঘটনা তার ওই সেন্টিমেন্টটাকে বজায় রাখার জন্য, যে কীভাবে তিনি কয়েকটা ওয়ার্ডস আমি ইউজ করেছিলাম, অনেকেরই খারাপ লেগেছে, সরি ফর দ্যাট। বাট আমি চেষ্টা করব সামনের দিন থেকে সেটুকুও ট্রিম করে দেওয়ার। তবে এটুকু বলতে পারি, সেটুকু যদি ট্রিম করা হয় তাহলে ঘটনাটা অনেক বেশি কিন্তু আর মানে কি বলবো, মানে রিয়েলিস্টিক থাকবে না, অনেকটা বেশি মানে যাই হোক। ডিলাইটফুলি কার র্যালি বলেছেন খুবই ভয়ঙ্কর ঘটনা। অমিতা ঠাকুর বলেছেন দারুণ একটা ঘটনা শুনলাম। প্রসূন সেন লিখেছেন খুব ভয় পেয়েছি দিদি ভাই। সুজাতা সাহা বলেছেন ভেরি ইমোশনাল ইনসিডেন্ট, আনবিলিভেবল, আই এম ফিলিং সো স্যাড ফর দ্য পুয়ার গার্ল। একদম তাই। অমিতা মুখার্জি লিখেছেন অসাধারণ, তোমার কণ্ঠে আরও ভালো লাগলো। ঝর্ণা চক্রবর্তী লিখেছে অসাধারণ, এত ভয়ঙ্কর ঘটনা আগে শোনা যায়নি, মন ছুঁয়ে গেল। থ্যাংক ইউ সো মাচ। দীপা ব্যানার্জি কমেন্ট করেছেন সোমা চক্রবর্তী। সাবর্ণী দাস কমেন্ট করেছেন রঞ্জি চক্রবর্তী, সোমা সাহা, তিতলি, দোলন পল, দোলা মুখার্জি, সৌরভ ঘোষ, অনামিকা শেঠ, নবনীতা দাস এবং রীতা বেরা। আচ্ছা, সৌরভ ঘোষ লিখেছেন 25 ডিসেম্বর তুলসী পুজো দিন, অনলি বড়দিন উইশ করছেন কেন? আচ্ছা, বড়দিন উইশ করছি 25 ডিসেম্বর, বড়দিন তো ছোটোবেলা থেকে শুনে এসেছি, তাই উইশ করেছি। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। এভাবে সঙ্গে থাকবেন। ধন্যবাদ। শুভরাত্রি।